আজ আমরা দেখতে চলেছি ডেলফেনু ইতনেনু 20 সালে রিলিজ হয় একটি অসাধারণ ভাইরাল সিরিজ যার নাম হল দ্য কিং অফ পিগস। এটি মূলত একটি স্কুল গ্যাং সিরিজ। আপনারা প্রায় অনেক দিন যাবৎ আমার কাছে স্কুল গ্যাং সিরিজের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন, তো আপনাদের অনেক রিকোয়েস্টের পর ফাইনালি আপনাদের জন্য এমন একটি স্কুল গ্যাং সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা রিলিজ হওয়ার পর শুধুমাত্র কোরিয়াতেই নয় বরং পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছিল। তাই আপনি যদি একজন হাই স্কুল গ্যাং মুভি লাভার্স হয়ে থাকেন তাহলে আজকের এই সিরিজটি আপনার জন্য বেস্ট হতে চলেছে, কারণ এই পুরো সিরিজটির গল্পের প্রতি মিনিটে কি ঘটতে চলেছে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রতিশোধ যে আসলে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সৃষ্টির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক বন্ধুত্ব এবং প্রতিশোধের এক ভয়ানক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা কিউমিন নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। সে তার বন্ধু সুরেনের সাথে স্কুলের মধ্যে ঘোরাফেরা করছিল। এমন সময় সেখানে জিয়া এবং সুসি নামের দুজন ছেলে চলে আসে, আর তারা তাদেরকে ওয়াশরুমে আটকে বুলি করতে থাকে। এক পর্যায়ে জায়া কিউমিনকে তার প্যান্ট খোলার জন্য বলে, কিন্তু কিউমিন এটা করতে না চাইলে তারা দুজন তাকে প্রচণ্ড মারধর শুরু করে। তারপর আর কোনো উপায় না পেয়ে কিউমিন তার কথা মতো তার প্যান্ট খুলতে বাধ্য হয়। এটা দেখি যে এবং সুসি প্রচুর হাসছিলে, কিন্তু এই ঘটনাটি কিউমিনের মনে একদম দাগ কেটে যায়। এই ঘটনার জন্য সে নিজের কাছে নিজেই অনেক বেশি লজ্জিত বোধ করছিল, অর্থাৎ এই ঘটনা তার মনে অনেক বড় একটি প্রভাব ফেলে দিয়েছিল। কিউমিন তখন বাড়ি ফিরে দরজা লাগিয়ে প্রচণ্ড কাঁদছিল। এমন সময় তার বাবা মাতাল অবস্থায় বাড়িতে ফিরে এসে প্রচণ্ড জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু কিউমিন ভয়ে দরজা খুলছিল না। তখন তার মা তার বাবাকে আটকানোর প্রচণ্ড চেষ্টা করছিল, কিন্তু কিউমিনের বাবা আসলে কোনো ভালো মানুষ ছিল না। সে প্রায় সময় কিউমিন এবং তার মায়ের গায়ে হাত তুলত, আর আজকেও সে এখানে কিউমিনের মাকে মারতে শুরু করে। এতে কিউমিন আরও বেশি কষ্ট পেয়ে ঘরের একটি কোণায় বসে প্রচণ্ড কাঁদতে থাকে এবং তার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হতে থাকে, কারণ সে কেমন ছেলে মানুষ যে কিনা নিজেকে এবং তার মাকে রক্ষা করতে পারে না। এসব ভাবতে ভাবতেই কিউমিন অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। এবার পরের দিন সে আবার স্কুলে চলে যায়, কিন্তু ক্লাসে ঢুকতেই সে দেখতে পায় জিয়া তার বন্ধুরা সেখানে তার জন্যই অপেক্ষা করছে। সে ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে জিয়া তাকে নিজের কাছে ডেকে নেয় এবং আগের দিনের ঘটনা নিয়ে তাকে সেখানে ইনসাল্ট করতে শুরু করে। তারা সবাই মিলে তাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতে থাকে। কিউমিনিতে কষ্ট পেয়ে আবারও ওয়াশরুমে গিয়ে প্রচণ্ড কাঁদছিল। এবার বাড়িতে ফিরে আসার পর কিউমিনের মা তখন তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। কিউমিন তখন তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তখন সঙ্গে সঙ্গে তাকে তার স্কুল চেঞ্জ করে ফেলতে বলে, কিন্তু কিউমিনিতে রাজি হয় না, কারণ সে খুব ভালোভাবেই জানত যে সে এই পৃথিবীর যে কোনো প্রান্তেই যাক না কেন তাকে প্রত্যেকটি জায়গাতেই এভাবে অপমানিত হতে হবে, কারণ সে ছিল খুবই দুর্বল এবং ভীত প্রকৃতির একটি ছেলে। তার ভেতরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো শক্তিই ছিল না। তাই এসব কিছু ভেবে সে নিজেকে সান্ত্বনা দেয়, যার 2 বছর পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা যায় জিয়ার টর্চার দিন দিন বাড়তেই থাকে। সে কিউমিন কে সারাদিন টর্চার করার পাশাপাশি নিজের হোমওয়ার্ক পর্যন্ত করিয়ে নিত, আর কিউমিন সামান্য ভুল করলেই জিয়া তাকে প্রচণ্ড মারত। এসব দেখে কিউমিনের বন্ধু সেরেনও অনেক বেশি কষ্ট পেত, কিন্তু তারও সাহস ছিল না জিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার। শুধু সেই নয়, বরং স্কুলের মধ্যে কেউই তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেত না। এমনকি ক্লাস টিচার ও
তাকে কিছুই বলত না। এদিকে আস্তে আস্তে কিউমিন স্কুলের সবার কাছে একজন হাসির পাত্র হয়ে গিয়েছিল। সবাই তাকে দেখলেই হাসাহাসি করত। কিউমিনের এতেই লজ্জায় মরে যেতেই ইচ্ছে করত। এভাবেই একদম অসহায়ের মতো কিউমিন কোনো মতে তার স্কুলের জীবন পার করে। এরপর দেখতে দেখতেই অনেকগুলো বছর পার হয়ে যায়। কিউমিন এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সে এখন অনেক বড় পদের একটি চাকরিও করে এবং বর্তমানে সে খুব সুন্দরভাবেই তার লাইফ লিড করছে। কিন্তু এখানে দেখা যায় স্কুলের সেই ভয়ানক স্মৃতিগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায়। সে এখনও সেই ভয়ানক স্মৃতিগুলোর কথা মনে করে ঘুমাতে পারে না। এভাবে সে প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়ছিল। এমনকি সেই কথাগুলো মনে করে অনেক সময় তার হ্যালুসিয়েশনও হয়ে থাকে। তাই তার জীবনে এখন সবকিছু ঠিক থাকলেও যেন কোনো কিছুই ঠিক নেই। কিউমিনের আবার খুবই সুন্দরী একটি ওয়াইফও ছিল, আর তার ওয়াইফ ছিল খুবই সাপোর্টিভ একজন মানুষ। সে সবসময় কিউমিনের পাশে থাকে এবং চেষ্টা করে তাকে এসব খারাপ চিন্তা থেকে দূরে রাখার জন্য। তার ওয়াইফের নাম ছিল জিওন। তো একদিন যখন জিওন তার রুম ক্লিন করছিল, তখন সে অনেক পুরনো একটি অ্যালবাম খুঁজে পায়, আর সেটা সে কিউমিনকে দেয়। সেখানে কিউমিন তার পুরনো ছবিগুলো দেখতে পায়। তখন তার আবারও সবকিছু মনে পড়ে, হ্যালুসিয়েশন শুরু হয়ে যায়। সে নিজের সামনে একজন মুখোশ পরা মানুষকে দেখতে পায় এবং সেখানে অদ্ভুত আচরণ করতে থাকে। তারপর সেখানে জিও চলে আসে এবং আজকে প্রথমবারের মতো তার কাছ থেকে সে জানতে চায় যে তার অতীতে আসলে এমন কি ঘটেছিল যেটা তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে এতগুলো বছর পরও কেন। সে সবকিছু ভুলতে পারছে না। কিউমিন যখন তার অতীতে সমস্ত কিছু তার ওয়াইফ জিওনকে খুলে বলে, জিওনে এসব জানতে পেরে কিউমিনের জন্য অনেক কষ্ট পায় এবং জিওনের কাছেও মনে হতে থাকে যে এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু সে তার হাজব্যান্ডকে এরকম কষ্ট পেতে দেখতে পারছিল না, কারণ অনেকগুলো বছর ধরে কিউমিন এই যন্ত্রণা সহ্য করে আসছে। তাই জিওন চাইছিল কিউমিনকে সারা জীবনের জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। এজন্য সে ডিনারে কিমের খাবারের ভেতরে অনেকগুলো ঘুমের মেডিসিন মিশিয়ে দেয় এবং ঘরে ধোঁয়া হওয়ার জন্য অনেকগুলো কয়েল জ্বালিয়ে দেয়। এরপর কিউমিন ঘুমিয়ে পড়লে সে নিজেও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়, আর সে কিউমিনকে সাথে নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এখানে দেখা যায় কিউমিন যেহেতু সবসময় অ্যান্টিডিপ্রেসড মেডিসিন খেত, এজন্য কিউমিনের বডিতে ঘুমের ওষুধগুলো পুরোপুরি কাজ করে না। তাই কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় জিওন সেখানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। কিউমিনতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হয় না। কিছুক্ষণ পরেই কিউমিন বুঝতে পারে যে জিওন মারা গিয়েছে। তখন সে জিওনের পাশে বসে সেখানে প্রচণ্ড কাঁদতে থাকে। এমন সময় আবারও সেই ভয়ঙ্কর মুখোশ পরা লোকটিকে দেখতে পায়, কিন্তু এবার সে আর এসবেই ভয় পাচ্ছিল না। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। এবার কিছুক্ষণ পর পুলিশ ইনফরমেশন পেয়ে তাদের বাড়িতে চলে আসে, আর ফ্লোরে কিউমিনের ওয়াইফ জিওনের লাশ দেখতে পায়। ইনভেস্টিগেশনের জন্য তারা পুরো ঘর সার্চ করতে থাকে, কিন্তু কোথাও তারা কাউকে দেখতে পায় না। এবার হঠাৎ করে সেখানে ইয়ান নামক একজন লেডি পুলিশ অফিসার গ্লাসে রক্ত দিয়ে একটি লেখা দেখতে পায় এবং সেটা ছবি তুলে নিয়ে এসে সিসি ক্যামেরা চেক করে। তারে দেখতে পাই জিওনের মৃত্যুর কিছুক্ষণ পরেই কিউমিন সেখান থেকে চলে গিয়েছে। এরপর ইয়াং সেই লেখাটি চেক করে একটি নাম দেখতে পায়। সেখানে লেখা ছিল সুরেন। নামটি তার কাছে খুব চেনা চেনা লাগছিল, আর হঠাৎ করেই তার মনে পড়ে সুরেন তার হাই স্কুলের জুনিয়র ছিল। তখন ডিরেক্ট সুরেনকে ফোন দেয়, আর সুরেন এবং সে এখন একসঙ্গেই কাজ করত। কিন্তু এই সময় সুরেন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে বিজি, ফলে তার সাথে ভালোভাবে কথা বলতে পারে না। ইয়ান তারপর পুরনো রেকর্ড চেক করে দেখতে পায় সুরেন আর কিউমিন স্টেম স্কুলে ছিল এবং তারা একই সাথে স্কুল ট্রান্সফারও করেছিল। এটা দেখে ইয়ানের সন্দেহ আরও গভীর হয়ে যায়। সে সরাসরি সুরেনের বাসায় গিয়ে কিউমিনকে খুঁজতে থাকে। ইয়ান তখন সমস্ত ঘটনা সুরেনকে খুলে বলে এবং সন্দেহ করে হয়তো সুরেনই কিউমিনের নেক্সট টার্গেট হতে চলেছে, আর এজন্যই হয়তো সে তার নামটি গ্লাসে লিখে গিয়েছে।
এবার কিছুক্ষণ পর ফরেন্সিক রিপোর্ট বের হলে সেগুলো খুলে চেক করার পর ইয়ানের কাছে সবকিছু সুইসাইড বলেই মনে হচ্ছিল, কিন্তু তার গলায় একটি ক্ষতচিহ্ন ছিল, যেটা দেখে ইয়ান কনফিউজড ছিল যে এটি আসলে মার্ডার নাকি সুইসাইড। এবার ইনভেস্টিগেশনের জন্য ইয়ান আর সুরেন একসাথে কিউমিনের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে জিওন কিছুদিন আগে তার কাছ থেকে কিউমিনের ডিপ্রেশনের জন্য ডক্টরের সব প্রেসক্রিপশন নিয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী অনেক ডক্টরের সাথে কথা বলে সে অনেকগুলো ঘুমের ওষুধ কিনেছিল। এমনকি সে সুপার শপ থেকে অনেকগুলো বিষাক্ত কয়েল কিনে নিয়েছে। এই সব কিছু দেখে তাদের মনে হচ্ছিল কিউমিনের ওয়াইফ নিজেই নিজেকে শেষ কর্য দিয়েছে। এরপর তারা দুজন কিউমিনের অফিসে এসে তার বসের সঙ্গে কথা বলে, কিন্তু তার বস কিউমিনের নাম শুনে তাকে চিনতেই পারছিল না। তখন তারা তাকে ছবি দেখালে সে বলে ওঠে, এটা তো জিঙ্কো। আপনারা কিউমিন কেন বলছেন? একথা শুনে তারা বুঝতে পারে কিউমিন আসলে তার নতুন পরিচয়ে নিজের জীবন শুরু করেছিল। সুরেন তখন ইয়ানকে জানায় যে কিউমিন তার স্কুলের সবথেকে ভালো বন্ধু ছিল, তারা সব সময় একসঙ্গে থাকত, এমনকি তারা দুজন একসঙ্গে স্কুলেও ভর্তি হয়েছিল। কিন্তু সেই ইয়ানকে এটা বলে না যে কেন তারা দুজনেই স্কুলে ট্রান্সফার করিয়ে ফেলেছিল। অন্যদিকে আমরা কিউমিনকে দেখতে পাই যে কিনা জিয়ার কার রিপেয়ারিং শপের সাইডে নিজের গাড়ির মধ্য থেকে তার সমস্ত অ্যাক্টিভিটি ফলো করছিল, অর্থাৎ এই শপটি ছিল সেই জিয়ার যার জন্য তার স্কুল লাইফ একদম অভিশপ্ত হয়ে উঠেছিল। এতগুলো বছরেও জিয়া একটুও চেঞ্জ হয়নি। কিউমিন দেখতে পায় জিয়া তার কর্মচারীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে, তাদেরকে নিয়ে অনেক মজা করছে এবং হাসাহাসি করছে, ঠিক যেমনটা সে তার সঙ্গেও করত। আসলে কিউমিন গত 5 বছর ধরে জিয়াকে ফলো করে আসছিল। 5 বছর আগে সে নতুন পরিচয়ে জিয়ার কাছে এসেছিল, যখন জিয়া কার রিপেয়ারিং শপে সামান্য একজন কর্মচারী ছিল। কিউমিন পরিচয় চেঞ্জ করে ফেলার জন্য জিয়া তারপর কিউমিনকে চিনতেই পারেনি। জিয়ার চোখে কিউমিন ছিল শুধুই একজন সাকসেসফুল ধনী ব্যক্তি। কিউমিন সেই সময় কে জিঙ্কু নামে পরিচয় করিয়ে জিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপ করে ফেলেছিল এবং তার সাথে পার্টনারশিপে একটি বিজনেসও স্টার্ট করেছিল। মূলত জিয়ার এই কার রিপেয়ারিং শপের মালিক হয়ে ওঠার পেছনে কিউমিনেরই হাত ছিল, আর এতগুলো বছর ধরে কিউমিন প্রতিশোধের জন্যই অপেক্ষা করছিল। তো এখন যখন কিউমিন দেখতে পায় যে আজও একটুও চেঞ্জ হয়নি, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে এখনই তার প্রতিশোধ নেয়ার সঠিক সময়, কারণ জিয়ার জন্যই সে তার জীবনের সমস্ত শান্তি হারিয়েছে, এমনকি তার ওয়াইফও তাকে ফেলে চলে গিয়েছে। জিয়ার জন্যই তার জীবনে সবকিছু থেকেও কিছুই নেই। এবার কিছুক্ষণ পর দেখা যায় কিউমিন তার পকেট থেকে একটি ছুরি এবং ইঞ্জেকশন বের করে তার গাড়ি নিয়ে ডিরেক্টই শপে চলে যায়। তার গাড়ি দেখামাত্রই জিয়া তাকে রিসিভ করে গ্যারেজে নিয়ে যায়। কিউমিন দেখতে পায় সেখানে অনেক মানুষ রয়েছে। এত মানুষের মধ্যে জিয়াকে আক্রমণ করা বোকামি হয়ে যাবে, এজন্য সে জিয়ার রুমে গিয়ে কিছুটা গম্ভীর স্বরে তাকে বলে, তুমি কি তোমার কর্মচারীদেরকে উইকেন্ডেও ছুটি দাও না? একথা শুনে জিয়া দ্রুত তার কর্মচারীদেরকে সেদিন ছুটি দিয়ে দেয়। এই সুযোগে কিউমিন তার ইঞ্জেকশনটি রেডি করে রাখে, কিন্তু ঠিক তখনই জিয়ার কাছে একটি ফোন কল আসে এবং কিউমিন শুনতে পায় যে আজ রাতের বেলায় জিয়ার ওয়াইফ এবং বাচ্চারা কেউই বাসায় থাকবে না। একথা শুনে কিউমিন আবারও তার পরিকল্পনা পরিবর্তন করে ফেলে। সে তখন জিয়াকে বলে, আমি আজ বাসায় যাব না, আমার ওয়াইফের সাথে আজকে আমার অনেক ঝামেলা হয়েছে, তুমি কি আজ রাতে আমাকে তোমার বাসায় থাকতে দেবে? এ কথা শুনে জিয়া খুবই খুশি হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এবার সেদিন রাতের বেলা তারা দুজনেই ড্রিঙ্কস করছিল। কিউমিন তারপর ইচ্ছে করে জিয়াকে অতিরিক্ত ড্রিঙ্ক করিয়ে দেয়। এরপর সে যখন একেবারেই মাতাল হয়ে যায়, তখন কিউমিন ওয়াশরুমে গিয়ে ছুরি আর ইঞ্জেকশন আবারও রেডি করতে থাকে। এমন সময় আয়নার দিকে চোখ পড়তেই তার চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর তার এখানে স্কুল জীবনে জিয়ার করা
সমস্ত অত্যাচারের কথা মনে পড়তে থাকে। এরপর সে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় যে টিভিতে তার ওয়াইফ জিওনের মৃত্যুর খবর দেখাচ্ছে, আর নিউজের মধ্যে তার ওয়াইফকে কিউমিনের ওয়াইফ বলা হচ্ছে। জিয়াই এখানে নিউজে কিউমিনের নাম শুনলে কিউমিন নামটি তার কাছে বেশ পরিচিত লাগছিল, কিন্তু সে মাতাল অবস্থায় থাকায় সবকিছু পুরোপুরি মনে পড়ছিল না, আর নতুন নামে পরিচিত হয় যে এটাও বুঝতে পারছিল না যে কিউমিন আসলে তার সঙ্গেই রয়েছে। এমন সময় কিউম.ইন একটি বোতল দিয়ে টিভিটি ভেঙে ফেলে এবং জিয়ার সামনে এসে বলে, আমাকে চিনতে পারছিস? আমি সেই কিউমিন। কথা শুনে জিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিউমিন তখন স্কুল লাইফে তার সঙ্গে হওয়া সমস্ত অন্যায়গুলোর কথা তাকে বলতে থাকে, আর জিয়ার জন্য সে এতগুলো বছর কতটা অভিশপ্তভাবে পার করেছে এটাও সে তাকে জানায়। জিয়ার এখানে সেই সমস্ত কথা মনে পড়লে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে কিউমিন তার প্রতিশোধ নিতে এসেছে, আর কিউমিন এখন অনেক ভয়ানক হয়ে উঠেছে। তাই জিয়া তখন সেখান থেকে পালানোর জন্য কিউমিনোর উপর আক্রমণ করে দেয়। কিউমিনো তখন জিয়াকে মারতে শুরু করে। এভাবেই তাদের দুজনের মধ্যে বিশাল বড় এক ফাইট শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য জিয়া সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে দেয়ালের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার শার্ট প্যান্ট সবকিছুই একদম খোলা ছিল, তাকে সেখানে একদম একটি পশুর মতোই বেঁধে রাখা ছিল। জিয়া তখন এখানে অনেক ভয় পেয়ে গেছে। কিউমিনের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু কিউমিন এখানে তার কোনো কথা না শুনে তার পায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। যেতে সেখানে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে। কিউমিন তখন জিয়াকে ফোর্স করে পুলিশকে কল করায় যেন তারা দ্রুত সেখানে চলে আসে। জিয়া তখন বুঝতে পারে যে তার হাতে আর খুব বেশি সময় নেই, তাই সে তখন কিউমিনকে বলে, তুমি কি সত্যি আমাকে মেরে ফেলবে? কিউমিন তখন তার সামনের একটি চেয়ারে বসে জিয়াকে বলে, তুই যদি নিজে থেকেই আমার কাছে আসতে পারিস তাহলে আমি তোকে ছাড় দেব। জিয়া তখন তার শিকল খুলে কিউমিনের এর কাছে আসার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু এতে করে তার হাত সেখানে খুবই বাজেভাবে কেটে যাচ্ছিল। প্রচণ্ড ব্যথায় সে সেখানে চিৎকার করছিল। কিউমিন তখন আর বেশি দেরি না করে সেখানে অনেক বাজেভাবে জিয়াকে মেরে ফেলে। এরপর সে আবারও একটি দেয়ালের মধ্যে রক্ত দিয়ে সুরেনের নাম লিখে রাখে। এবার পুলিশ সেখানে আসার আগে এসে মাটিতে একটি বল ফেলে রেখে দ্রুত জিয়ার বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে পুলিশ অফিসার ইয়ান আর সুরেন একসঙ্গে বসে ডিনার করছিল। ইয়ান তখন আবারও সুরেনের কাছে তাদের স্কুল ট্রান্সফারের কারণ জানতে চাই, কিন্তু সুরেন এই ব্যাপারে কিছুই বলে না। এমন সময় ইয়ানের কাছে একটি কল আসে এবং তাকে জিয়ার মৃত্যুর ব্যাপারে জানা হয়। খবর পেয়ে ইয়ান আর সুরেন দুজনেই সেখানে দৌড়ে যায়। জিয়ার বডি দেখে সুরেন ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝে যায় কাজটি আসলে কে করেছে, আর সুরেন এখানে দেওয়ালে নিজের নাম দেখতে পেয়ে আরও বেশি ঘাবড়ে যায়। কিন্তু সেখানে থাকা মেল পুলিশ অফিসার সুরেনকে চিনত না, এজন্য সে দেওয়ালে সুরেন নামটি দেখে মনে করে যে সুরেন নামের কেউ হয়তো এই মার্ডারের সঙ্গে জড়িত রয়েছে। এদিকে সুরেন এবার নিচে পড়ে থাকা বলটি খেয়াল করে। সে আর এখানে এক মুহূর্তও দেরি করে থাকতে পারছিল না, এজন্য সে কাউকে কিছু না বলেই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে এখন তার জীবন নিয়ে অনেক ভয় ছিল। ইয়ান তাকে আটকানোর জন্য বাহিরে এসে দেখতে পায় যে সে আর আশেপাশের কোথাও নেই। এবার সুরেন সেখান থেকে ডিরেক্ট একটি বারে চলে যায় এবং নিজেকে কিছুটা নর্মাল করণের জন্য ড্রিঙ্কস করতে থাকে। আর এখানে তাদের স্কুলে ঘটে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একদিন
জিয়া এবং সুসি যখন কিউমিনকে মেরে ক্লাসের মধ্যে ফেলে রেখেছিল তখন সুরেনের ভীষণ খারাপ লাগছিল। সে এটার প্রতিবাদ করতে চাইছিল, কিন্তু অন্যরা তাকে এটা করতে মানা করছিল, কারণ সে যদি একটি কথাও বলে তবে জিয়াদের নেক্সট টার্গেট হবে সুরেন নিজেই। এমনকি তাদের ক্লাস টিচারের সবকিছু জানা সত্ত্বেও সুসেকে শুধুমাত্র তার স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য ক্যাপ্টেন বানিয়েছিল। সেদিন সুরেন অনেকবার কিউমিনকে বলেছিল এ ব্যাপারে তার টিচার এবং প্যারেন্টসদের কমপ্লেন করার জন্য, কিন্তু কিউমিন সেটা করেনি। সেদিন রাতে কিউমিন ঘুমিয়ে গেলেও সুরিন কিছুতেই ঘুমাতে পারছিল না। সে তখন প্রতিশোধ নেয়ার জন্য কাউকে কোনো কিছু না বলে নিজেই রাতের বেলা সোজা স্কুলে চলে যায়। এরপর সে জি আর সুশির বিপক্ষে লেটার লিখে নিজেই কমপ্লেন বক্সে রেখে আসে, কিন্তু পরবর্তীতেই লেটারে যে তাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে এটা সে কখনোই কল্পনা করতে পারেনি। এরপর আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে সুরিন একটি স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নে কিউমিন তাকে বলছিল চল দুজন একসঙ্গে প্রতিবাদ করি, একসঙ্গে প্রতিশোধ নেই। এমন সময় তার মনে হচ্ছে অনেকগুলো হাতে সে তার গলা চেপে ধরছে। সে তখন প্রচণ্ড ভয় পেয়ে গেলে তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সবকিছু শুধু তার স্বপ্ন ছিল। এরপর সে ইয়ানকে ফোন দিয়ে ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে চায়। ইয়ান তখন সুরেনকে জানায় তারা এখনই মৃত্যুর ব্যাপারে কোনো ক্লু খুঁজে পায়নি। সুরেন তখন ইয়ানকে ইনভেস্টিগেশনে হেল্প করতে চায় এবং সে এখানে তাকে জানিয়ে দেয় যে স্কুল লাইফে কিউমিনকে যারা বুলি করত তাদের মধ্যে জিয়াই ছিল প্রধান। তাই তার কাছে মনে হচ্ছে কিউমিন প্রতিশোধ নেয়ার জন্যই সবাইকে মারছে। এদিকে পুলিশ জিয়ার বাসার দেয়ালে সুরিনের নাম দেখে পেয়ে তাকে খুঁজছিল। এ ব্যাপারে ডিটেলস নিয়ে তারা দেখতে পায় যে সুরিন আসলে সেই পুলিশ অফিসার যে নিজেই সেদিন তাদের সঙ্গে ছিল। তারা এখানে ভাবছিল সুরিনও এই মার্ডারের সাথে জড়িত, জন্য তারা সুরিনকে খুঁজতে শুরু করে। এদিকে সুরেনেরিয়ান রিসার্চারের সাথে কথা বলে, বুঝতে পারে কিউমিন প্রথমে জিয়ার হাতের সমস্ত রগগুলো কেটে ফেলেছে। এরপর তার প্রাইভেট পার্ট কেটে তার মৃত্যু নিজের চোখে দেখেছে। জিয়াকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলতে দেখে তারা বুঝতে পারে যে কিউমিনের আসলে জিয়ার উপর কি পরিমাণ রাগ জমিছিল। রিসার্চ রুম থেকে বেরিয়ে এসব কথা বলতে বলতে তারা যখনই গাড়িতে উঠতে যাবে তখনই একদল পুলিশ সেখানে এসে সুরেনকে ধরে নিয়ে যায়। ইন্টারোগেশন রুমে গিয়ে তার আবার সেই স্কুল লাইফের কথা মনে পড়তে থাকে। সেদিন কমপ্লেন্ট বক্সে লেটার রেখে আসার পর প্রিন্সিপাল সুসিকে তার রুমে ডেকে পাঠায়। সবাই ভেবেছিল হয়তো তাকে এবার পানিশমেন্ট দেয়া হবে, কিন্তু উল্টো প্রিন্সিপাল সুসিকে সেই লেটারটি দেখিয়ে বলে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, তোমাকে নিয়ে কে কমপ্লেন করেছে সেটা আমরা যেভাবেই হোক খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর সুশিকে বাহিরে দাঁড় করিয়ে রেখে টিচার তাদের ক্লাসে গিয়ে সবাইকে বলে তোমরা সবাই চোখ বন্ধ করো এবং তোমাদের যার যার সুশিকে নিয়ে প্রবলেম আছে তারা সবাই হাত তুলো। ক্লাসে সবাই তখন চুপ করে বসেছিল, এমনকি কিউমিন নিজেও বসেছিল, কিন্তু শুধুমাত্র সুরেন এখানে তার হাত উঁচু করে ফেলে বাইরে থেকে দাঁড়িয়ে। সুশি সবকিছুই দেখছিল। ক্লাস টিচার তখন সুরেনের কাছে এসে রাগে চোখে তাকিয়ে বলে সুসি তোমাদের ক্লাস ক্যাপ্টেন, আর কখনো ওর কথা অমান্য করার সাহস করবে? ক্লাসের সবাই তখন সবকিছু বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। কিউমিন এখানে কোনো কথাই বলে না। ক্লাস শেষ করে সুরেন কিউমিনের কাছে জানতে চায় যে সে কেন ক্লাসে কিচ্ছু বলল না। কিউমিন তখন বলে সে আগে তার প্যারেন্টস এবং টিচারদেরকে এই ব্যাপারে কমপ্লেন্ট করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। অনেক পাওয়ার থাকার কারণে সবাই সুশির পক্ষে কথা বলেছে। কথাগুলো শুনে সুরিনের খুবই খারাপ লাগছিল। এরপর সে দ্রুত সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সে যখন ক্লাসে যাচ্ছিল তখন ক্লাসের বাইরে সে তার একজন ক্লাসমেটকে বসে থাকতে দেখে। সেই ছেলেটি তাকে দেখে বলে তুমি এভাবে কখনোই কিউমিনকে বাঁচাতে পারবে না। কথা বলে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। সুরেন তখন সেখানে আর কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যায় এবং সে দেখতে পায় সুশি আবারও কিউমিনকে টর্চার করছে।
আর কিছু ছেলে বাহিরে দাঁড়িয়ে পাহাড়ে দিচ্ছে যেন টিচার আসলেই তাকে ইনফর্ম করতে পারে। সুসি তখন কিউমিনের কাছে জানতে চায় যে এই লেটারটি কে লিখেছিল, কিন্তু কিউমিন চাইছিল না সুরিন কোনোভাবে ফেঁসে যাক। এজন্য সে সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। তারপর সুসির টর্চার আরও বেড়ে যায়। সে কিউমিনকে নিজের গলা খুব জোরে চেপে ধরার জন্য অর্ডার করে, আর কিউমিন এটা করতে বাধ্য হয়। এতে ধীরে ধীরে সে খুব দুর্বল হয়ে পড়ছিল। তার চোখ মুখ একদম সাদা হয়ে যাচ্ছিল। সুরেন তখন আর সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। সে কিউমিনকে বাঁচানোর জন্য চিৎকার করে সেখানে যেতে চায়, কিন্তু তখনই সেখানে জিয়া তার গ্যাং নিয়ে চলে আসে, আর তারা সুরিনকে ধরে সোজা স্কুলে ছাদে নিয়ে যায়। সেখানে সে সুরিনকে প্রচুর মারধর করতে থাকে। সুরেন ও এখানে নিজেকে বাঁচানোর জন্য জিয়ার সঙ্গে ফাইট করছিল সবাই, তারপর তাদেরকে ঘিরে মজা দেখছিল। এবার এক পর্যায়ে সুরেন জিয়াকে মাটিতে ফেলে প্রচুর মারতে থাকে। জিয়ার যেন এতে একদম মরার মতো অবস্থা হয়ে যায়, আর এখানে ব্যথা সহ্য করতে না পেরে জিয়া একসময় সুরেনের কাছে আত্মসমর্পণ করে। এদিকে সুসি সাইডে বসে সবকিছুই দেখছিল এবং সে নিজেও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। আর জিয়াকে এভাবে হেরে যেতে দেখে সবাই মজা নিচ্ছিল, কিন্তু আজকে সবাই সুরেনের এমন ভয়ানক রূপ দেখে অবাক হয়ে যায়। সুরেনের মতো এমন চুপচাপ একটি ছেলে জিয়াকে ফাইট করে হারিয়ে দিতে পারবে। এরপর আবারও ঘটনা চলে আসে। বর্তমান সময়ে মিনহা নামের একজন পুলিশ সুরিনকে সত্য ঘটনা বলার জন্য ফোর্স করছিল। এমন সময় সুরিনের ইনভেস্টিগেশন টিম খুবই রাগান্বিত অবস্থায় সেখানে চলে আসে, আর তারা ডিমান্ড করে সুরিনকে এখনই ছেড়ে দেওয়ার জন্য। ঠিক এমন সময় ইয়ানকে ফোন করে ইনফর্ম করা হয় জিয়ার মৃত্যু রাত 10টা থেকে 11টার মধ্যে হয়েছে, আর সুরিন তখন ইয়ানের সাথেই ছিল। এজন্য পুলিশ তখন সুরেনকে ছেড়ে দেয় এবং তাকেও একে ইনভেস্টিগেশন এর জন্য সাথে নিয়ে নেয়। এদিকে আমরা কিউমিনকে দেখতে পাই। কিউমিন একটি সাদা মাইক্রো থেকে নেমে তার মার্ডারের সমস্ত প্রমাণ জ্বালিয়ে দেয়। এরপর সে তার গাড়ি নিয়ে একটি নির্জন এলাকাতে পৌঁছে যায়। সেখানে তার বস তার জন্য অপেক্ষা করছিল, আর এখানে আমরা বুঝতে পারি যে তার বস আসলে তারই সবকিছুর ব্যাপারেই জানতে। কিউমিনের বস তারপর তাকে একটি সিক্রেট বেসমেন্টে নিয়ে যায়। সেখানে সে কিউমিনের নেক্সট টার্গেট ফুলফিল করার জন্য তার জন্য স্পেশাল একটি ড্রেস রেডি করে রেখেছিল। সে তখন কিউমিনকে গাড়ির লোকেশনও বুঝিয়ে দেয়। এরপর কিউমিন একটি বক্স দেখে সেটির ব্যাপারে জানতে চায়। কিউমিনের বস তখন তাকে বলে এটি হল একটি রিফ্লেকশন স্প্রে। এটি ইউজ করলে গাড়ির উপরে লাইট রিফ্লেকশন হয় এবং সিসিটিভি ক্যামেরা সেটাকে ক্যাপচার করতে পারে না। সবকিছু দেখে কিউমিন খুবই অবাক হয় এবং তারাকে প্রশ্ন করে যে এত কিছু সে কিভাবে ম্যানেজ করল। তার বস তখন হেসে তাকে বলে, আমার যাই হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। আসলে কিউমিন একসময় তার বিওএসের জীবন বাঁচিয়েছিল, এজন্য সে কিউমিনের প্রতি অনেক কৃতজ্ঞ। এরপর কিউমিন তার ড্রেস চেঞ্জ করে একটি টাকার ব্যাগ এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার নেক্সট টার্গেট এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা সুরিনকে দেখতে পাই। সুরিনকে তার ইনভেস্টিগেশন অফিস থেকে সাসপেন্ড করে দেয়া হয়েছে, কিন্তু সুরিন এই বিষয়ে খুব একটা কেয়ার না করে ইয়ানের সাথে কিউমিনের কেসটি সলভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। তারা দুজনেই কিউমিনের ক্লাসের সেই সমস্ত ছেলেগুলোকে খুঁজে বের করে যারা তাকে স্কুল লাইফে বুলি করত। তারা সবার সাথে কিউমিনের ব্যাপারে কথা বলতে চাইলে কেউই রাজি হয় না। সবাই সবকিছু এমনভাবে এড়িয়ে যাচ্ছিল যেন কিউমিনকে তাদের মনেই। এরপর সুরেন তাদের স্কুলের সেই ক্লাস ক্যাপ্টেন সুসির সঙ্গে দেখা করতে যায়। সে এখন একজন ডক্টর। উপরে উপরে সে সবার সাথে ভালো ব্যবহার করলেও ভেতরে সে এখনও ঠিক আগের মতোই একজন খারাপ মানুষ ছিল। সুরেনকে দেখে প্রথমে সে চিনতেই পারেনি। এরপর সুরেন তার আইডি কার্ড দেখালে সে তাকে চিনতে পারে এবং খুব হাসি মুখে তার সঙ্গে কথা বলতে শুরু করে, যেন অতীতের কোনো কিছুই এখন তার মনে নেই। কিন্তু সুরেন তো তার আসল চেহারা সম্পর্কে জানত। এজন্য সে সুসির সঙ্গে বেশি কথা না বাড়িয়ে তাকে সাবধান করে দেয় এবং বলে যদি সে কিউমিনকে কোথাও দেখে তাহলে সে যেন পুলিশকে তাড়াতাড়ি ইনফর্ম করে দেয়। তবে সুসি এখানে তার কথাগুলো সিরিয়াসলি না নিয়ে তাকে নিয়ে মজা করতে শুরু করে।
সে আগের মতোই তাকে ইনসাল্ট করে বলে, তুই তো আগে মাছ বিক্রি করতি, এখনও তোর শরীর থেকে মাছের গন্ধ আসছে। কথা শুনে সুরেন প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে পুলিশ হওয়ার কারণে কোনো রিয়েক্ট না করে সে সুশিকে সাবধান করে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা কিউমিনকে দেখতে পাই, তবে কিউমিনের টার্গেট এবার কোন স্টুডেন্ট নয়, বরং তাদের স্কুলের সেই ক্লাস টিচার, যে কিনা বুলি করা সমস্ত স্টুডেন্টদের পক্ষে ছিল। এখন তিনি স্কুলের প্রিন্সিপাল হয়ে গিয়েছেন। তো সে যখন ক্লাস শেষ করে বাড়িতে ফিরছিল, কিউমিন তখন তাকে ফলো করছিল। সে বারবার গাড়ির হেডলাইট জ্বালিয়ে টিচারকে ডিস্টার্ব করছিল। একসময় সে রেগে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে কিউমহালকে থমকাতে শুরু করে। কিউমিন তখন কোনো কথা না বলে চুপচাপ গাড়ির ভেতরেই বসেছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসে। প্রিন্সিপাল প্রথমে ভেবেছিল সে হয়তো ক্ষমা চাইতে আসছে, কিন্তু কিউমিন বের হতেই দেখতে পায় তার হাতে ছুরে রয়েছে। এটা দেখে সে দ্রুত তার গাড়ি স্টার্ট দিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন যখন প্রিন্সিপাল তার অফিস থেকে বের হয়, তখন সে কিউমিনকে আবারও তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে সে তাকে চিনতে পারে না, তবে সে বুঝতে পারে যে সে তাকে কাল রাতে ফলো করছিল। তাই প্রিন্সিপাল তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিউমিন সেখান থেকে চলে গেলে সে তার গাড়ির কাছে গিয়ে দেখতে পায় কিউমিন ছুরি দিয়ে তার গাড়ির ওপরে কিছু একটা লিখে রেখেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গিয়ে দ্রুত পুলিশকে ইনফর্ম করে। এদিকে ইয়ান ইনফরমেশন পায় যে মৃত্যুর আগে জিয়া লাস্ট কল তার প্রিন্সিপালকে করেছিল। তখন সে বুঝতে পারে কিউমিনের নেক্সট টার্গেট হয়তো প্রিন্সিপালই হবে। এজন্য সে দ্রুত প্রিন্সিপালের অফিসে চলে যায়। প্রিন্সিপাল হঠাৎ করে তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলে ইয়ান তাকে তার পরিচয় দেয়। এরপর প্রিন্সিপাল তাকে ভেতরে ঢোকার পারমিশন দিলে ইয়ান তাকে কিউমিনের ছবি দেখিয়ে জানতে চায় যে এই লোকটি তাকে ছুরি নিয়ে ফলো করছিল কিনা। প্রিন্সিপাল তখন ভয়ে ভয়ে তাকে হ্যাঁ বলে দেয়। তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ইয়ান যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পায় অন্ধকারে ছুরি হাতে নিয়ে কেউ একজন প্রিন্সিপালের রুমের দিকে আসছে। এটা আর কেউ নয়, বরং কিউমিন ছিল। ইয়ান তখন সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক ত্যাগ করলে কিউমিন ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ইয়ান তখন কিউমিনকে থামানোর জন্য সেখানে গুলি চালিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বুলেট লোড করা ছিল না। এমন সময় প্রিন্সিপাল তার গেট খুলে গাড়িতে উঠে পড়ে, আর কিউমিন এটা লক্ষ্য করে দ্রুত তাকে ফলো করতে শুরু করে। ইয়ানও তখন কিউমিনকে ধরার জন্য তার গাড়ি ফলো করতে থাকে। এদিকে সোরেন ইনফরমেশন পায় যে কিউমিন জিয়াকে মার্ডার করার আগে কিছু ড্রাগ ডিলারের সাথে কন্ট্যাক্ট করেছিল। সে তখন সেই ডিলারদের কাছে যায় এবং তাদেরকে মেরে কিউমিনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন চায়। তারা তখন তাকে জানায় যে তারাই জিয়াকে মারার জন্য কিউমিনকে অ্যানেস্থেসিয়া দিয়েছিল। সে এখানে আরও জানতে পারে যে সুশিকে ড্রাগের প্রতি অ্যাডিক্টেড করে ফেলার জন্য 1 বছর আগে থেকেই কিউমিন এই লোকগুলোর সাথে কন্ট্যাক্ট করে আসছে এবং তাদেরকে প্রতিনিয়ত সে টাকা দিয়ে যাচ্ছে, কারণ এতে করে সুসির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আর সে যেহেতু খুবই স্বনামধন্য পরিবারের ছেলে, এজন্য ছোটবেলা থেকে রিপুটেশনই ছিল তার লাইফের মেইন থিং। এমন সময় সুরিনের স্কুল লাইফের আরও একটি ঘটনা মনে পড়ে যায়। সেদিন জিয়ার সাথে ফাইটে যে পরপর সুরিন ভেবেছিল যে হয়তো এবার তাদের টর্চার থেমে যাবে, কিন্তু সুসি তখন তাদের উপর আরও ভয়ানকভাবে প্রতিশোধ নেয়। সে সুরেন এবং কিউমিনের চেয়ারে সুপারগ্লু লাগিয়ে রেখেছিল, আর সেই চেয়ার থেকে উঠে গিয়ে তারা যখন চেয়ার নিয়ে মাটিতে পড়ে যায়, তারপর সুযোগ পেয়ে সুশি তাদেরকে প্রচণ্ড মারতে শুরু করে। আর সেদিন সুশি তাদের দুজনকে খুবই ভয়ানকভাবে মেরেছিল। সেদিনের কথা মনে পড়লে সুরেন এখনও আটকে ওঠে। তো এসব কিছু নিয়ে কিছুক্ষণ ভেবে সুরেন বুঝতে পারে যে কিউমিনের নেক্সট টার্গেট সুসি হতে চলেছে। এজন্য সে দ্রুত সুসিকে সতর্ক করার জন্য ফোন করে। এই সময় সুসি অফিস থেকে বেরিয়ে তার গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। তখন সে সুরেনের কলটি রিসিভ করে
এরপর সুরেন যখন তাকে কিউমিনের ব্যাপারে সতর্ক করে তখন সে আবারও অ্যাটিউড দেখিয়ে হাসতে শুরু করে। সে সুরেনের কথাগুলো একদমই সিরিয়াসভাবে নিচ্ছিল না। সুরেন তখন তাকে বলে, তুমি যদি তোমার এসব ড্রামা বন্ধ না করে এখনই পুলিশ স্টেশনে না যাও, তাহলে কাল হয়তো তোমার ডেড বডি নিয়ে আমার ইনভেস্টিগেশন করতে হবে। কথা শুনে সুশি কিছুটা ভয় পেয়ে যায় এবং একটি ট্যাক্সি নিয়ে দ্রুত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়। আর শরিনও সুশির লোকেশন ট্র্যাক করে সেদিকে যেতে থাকে। এমন সময় ইয়ান সুরিনকে কল করে সমস্ত ঘটনা খুলে বলে। কিছুদূর যাওয়ার পর ইয়াং যেই গাড়িটিকে ফলো করছিল, পুলিশ সেই গাড়িটিকে থামিয়ে সেদিকে ঘিরে ধরে। ইয়ান তখন দেখতে পায় গাড়ির ড্রাইভার আসলে কিউমিন নয়, বরং অন্য কেউ। তখন সে বুঝতে পারে যে কিউমিন তাকে বোকা বানিয়েছে। ঠিক এমন সময় সুসি ট্যাক্সি করে সেই রোড দিয়ে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর সে লক্ষ্য করে যে তাকে আসলে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না। এমন সময় ড্রাইভার তখন সামনে থেকে বলে ওঠে, তুমি যদি এখন পুলিশ স্টেশনে যাও তাহলে সবাই জানে যাবে যে তুমি ড্রাগ অ্যাডিক্টেড, আর তখন তোমার সমস্ত রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কথা বলতে 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 সে পেছনে ফিরে তাকায়, কিন্তু সুসি তাকে প্রথমে চিনতে পারছিল না। তবে যখনই সে তাকে ক্লাস ক্যাপ্টেন বলে ডাকে তখন সে বুঝতে পারে যে এটাই আসলে কিউমিন। কিউমিনকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাকে পেছন থেকে এসে আক্রমণ করে। বসে সে একটি বেল দিয়ে কিউমিনের গলা চেপে ধরে। এমন সময় কিউমিন সুসির হাতে ছুরি দিয়ে আঘাত করে। তবে ঠিক তখনই সে আশেপাশে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। তখন সে সুসিকে তার ড্রাগ নেয়ার ভিডিও দেখিয়ে বলে, তুই যদি কাউকে আমার ব্যাপারে কিছু বলিস তাহলে আধ ঘণ্টার মধ্যে আমি তোর এই ভিডিও ভাইরাল করে দেব, আর তখন তোর সমস্ত রেপুটেশন সবার সামনে নষ্ট হয়ে যাবে। সবাই ভদ্রতার আড়লে তোর আসল চেহারা চিনে ফেলবে। কথা বলে সে সুজিকে রেখে গাড়ি থেকে নেমে যায়। তখন সেখানে সুরেন এসে দেখতে পায় যে কিয়মিন পালিয়ে যাচ্ছে। সে কিয়মসেনকে আশেপাশে খুঁজতে শুরু করে। এমন সময় সুরেনের কাছে কিউমিনের একটি কল চলে আসে। কিউমিনকে বলে, আমি জানি তুই অনেক সৎ একজন পুলিশ অফিসার, কিন্তু এই পৃথিবীতে তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু। সুরেন তখন কিউমিনকে অনেক অনুরোধ করতে থাকে যাতে করে কিউমিন এসব কিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসে, সে যেন আর কারো কোনো ক্ষতি না করে, কারণ এসব করলে তো সে তার অতীতের সেই জীবনকে ফিরে পাবে না। তবে কিউমিন এখানে রহস্যজনকভাবে বলে, তুইও আমাকে প্রতিশোধ নেয়ার জন্য হেল্প কর। তোর কি টিয়ানের কথা মনে আছে? টিয়ানের নাম শুনে সুরেন একদম থমকে যায়। কিউমিন তারপর শরিনের সামনে চলে আসে। তারা এখানেই দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ প্রায় 60 বছর পর তাদের দুজনের দেখা হয়েছে। সুরেন কিউমিনকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে তাকে আটকানোর জন্য সে তার দিকে বন্দুক ত্যাগ করে, কারণ সে কিউমিনকে এখনও তার সত্যিকারের বন্ধুই মনে করত। কিউমিন তারপর তাকে বলে, দেখ তোর পেছনে টিয়ান দাঁড়িয়ে আছে। সোরেন তারপর পেছনে ঘুরে তাকায়, কিন্তু সে দেখতে পায় সেখানে কেউ নেই। তখন সে আবারও কিউমিনের দিকে তাকিয়ে দেখতে পায় যে কিউমিন আর সেখানে নেই। এরপর সে বন্দুক হাতে নিয়ে কিউমিনকে আশেপাশে খুঁজতে শুরু করে। এমন সময় কিউমিন তাকে পেছন থেকে আক্রমণ করে সেন্সলেস করে ফেলে এবং তার বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুরেনের জ্ঞান ফিরে আসার পর সে সিসি ক্যামেরা চেক করে, কিন্তু সে সেখান থেকে তেমন কোনো ইনফরমেশন পায় না। এরপর সে পকেটে হাত দিয়ে দেখতে পায় কিউমিন সেখানে একটি ছবি রেখে গিয়েছে। ছবিটি ছিল তাদের তিনজনের, যেখানে ছিল কিউমিন, সুরেন এবং টিয়ান। টিয়ানকে দেখতেই সে অনেক নার্ভাস হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল যে সত্যি সত্যি টিয়ান তার আশেপাশেই রয়েছে। এমন সময় সেখানে তার কাছে পুলিশিয়ান চলে আসে। ইয়ান তাকে বলে, তুমি জানতে যে কিয়মিনের নেক্সট টার্গেট হচ্ছে সুসি, তারপরও তুমি কেন আমাকে কিছু বলনি, বরং উল্টো তুমি আমাকে স্কুল লাইফে বুলি করা অন্য ছেলেদের কাছে পাঠিয়েছিলে। এবার ইয়ান এখানে খুব জোর দিয়ে জানতে চায় যে কিউমিন আর সুরেন কেন একসাথে স্কুল চেঞ্জ করে ফেলেছিল।
তখন সুরেন আর তার কাছে কোনো কিছু না লুকিয়ে সমস্ত ঘটনা বলে দেয়। আসলে সুসি সেদিন চেয়ারে গ্লু লাগিয়ে কিউমিন আর সুরেনকে প্রচুর মেরেছিল, কিন্তু ক্লাসের কেউই তাকে কিছু বলার সাহস পায়নি। আর কিছুক্ষণ পর সেখানে ক্লাস টিচার চলে আসে, কিন্তু সে নিজেও সুশিকে কিছু না বলে সবাইকে শান্তভাবে সিটে বসার বলে। এরপর সে সুসি আর সুরেনের গার্ডিয়ানকে ফোন করে। কিছুক্ষণ পর সুসির বাবা ক্লাসরুমে আসে। তিনি ছিলেন শহরের অনেক বড় একজন নামকরা ডক্টর। তিনি ক্লাসে এসে সবাইকে ফ্রি পার্ট টরির জন্য টিকিট অফার করে সবাই এতে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং তাকে সেখানে অনেক রেসপেক্ট করতে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে সুরেনের মা চলে আসে, কিন্তু তাকে কেউই সেভাবে ওয়েলকাম করছিল না। তিনি সেখানে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ কিছু স্টুডেন্ট তাকে নিয়ে হাসাহাসি করছিল। এর কারণ হল তিনি ছিলেন একজন সামান্য মাছ বিক্রেতা। টিচার তখন সুরেনের দিকে খুবই অদ্ভুতভাবে তাকায়, অর্থাৎ তিনি ইনডিরেক্টলি তাকে সুসি এবং তার নিজের পজিশন বুঝিয়ে দেন। এই ঘটনার পর তাদের উপর টর্চার যেন আরও বেড়ে যায়। সুসি আর জিয়ার মেইন টার্গেট হয়ে উঠেছিল কিউমিন আর সুরেন। তো একদিন যখন তারা সুরেনকে প্রচণ্ড টর্চার করছিল, তখন সেখানে হঠাৎ করে একটি ছেলে চলে আসে, আর সে সুসি এবং জিয়াকে প্রচণ্ড মেরে সুরেন আর কিউমিনকে সেভ করে সেখান থেকে নিয়ে যায়। আর মূলত এই ছেলেটি হচ্ছে টিয়ান। এরপর থেকে কিউমিন, সুরেন আর টিয়ান খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর আবারও আমরা বর্তমান সময়কে দেখতে পাই। পুলিশ স্টেশনে সবাই এসব ঘটনা শুনে একদম শকট হয়ে যায়। ঠিক এমন সময় তাদের সামনে একটি ভিডিও ফুটেজ ওপেন হয়, যেখানে তারে দেখতে পায় সুশি নিজেই নিজের সমস্ত অপকর্মের কথা স্বীকার করছে। সে এতদিন যাদের সঙ্গে অন্যায় করে আসছিল তার সবকিছু সে নিজের মুখেই স্বীকার করে নেয়। আর সুসির সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডস দেখে পুলিশ তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এমন সময় সুরেনের কাছে সুশির একটি ভিডিও পাঠানো হয়, যেখানে সে নিজে নিজের গলা শক্ত করে চেপে ধরেছিল, ঠিক যেভাবে সুসি স্কুল লাইফে কিউমিন সুরেনকে নিজেদের গলা চেপে ধরার জন্য ফোর্স করত। এরপর কিউমিন সুরিনকে ফোন করে বলে, এই ভিডিওটি তোর জন্য ছোট্ট একটি স্যাম্পল ছিল। নেক্সট টাইম তুই সুশিকে নিজের চোখে ক্ষমা চাইতে দেখবি। এরপর সে বারবার সুরেনকে সতর্ক করে বলে, হ্যাঁ, বছর আগে আমাদের সঙ্গে যা হয়েছিল তা হয়েছিল, তা ভুলে যাস না। তুই আমাদের বন্ধু টিয়ানকেও ভুলে যাস না, তাহলে তার সাথে অনেক বড় অন্যায় হয়ে যাবে। এ কথা বলে সে ফোন রাখে দেয়। টিয়ানের কথা শুনে সে আবারও অনেক নার্ভাস হয়ে পড়ে। তার কাছে মনে হচ্ছিল যে দূর থেকে দাঁড়িয়ে পেগমার্কস পরে থাকা কোনো একটি বাচ্চা তাকে দেখছে। সে তাকাতে বাচ্চাটি মুখোশ খুলে ফেলে, আর সে দেখতে পায় যে এই বাচ্চাটি আর কেউ নয়, বরং তার সেই ছোটবেলার বন্ধু টিয়ান। তখন আবারও তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একদিন টিয়ান তাদের দুজনকে একটি পরিত্যক্ত চার্চে নিয়ে যায়। সেখানে গিয়ে সে একটি পিগ মাস্ক পরে তাদের দুজনকে বলে, তোমরা যদি এই টর্চার থেকে মুক্ত হতে যাও তাহলে প্রথমে তোমাদেরকে লিডার হতে হবে। একথা বলে সে কিউমিনের সামনে একটি ছুরি নেয় এবং তাকে তার পাশে থাকা বিড়ালটিকে মেরে ফেলার জন্য বলে। একথা শুনে কিউমিন ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে সুরিনকে সেম কাজটি করতে বলে। সুরিন তার কথা শুনে ভয় পেয়ে গেলেও সে কাজটি করতে রাজি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। কিউমিন বাহিরে দাঁড়িয়ে তার কান বন্ধ করে রেখেছিল, যেন সে বিড়ালের আর্তনাদের শব্দ শুনতে না পায়। কিন্তু এমন সময় তার প্রতি হওয়া সমস্ত টর্চারের কথা তার মনে পড়তে থাকে এবং তার প্রচণ্ড রাগ হয়। সুরেন তখন বাহিরে বেরিয়ে এলে কিউমিন তার কাছ থেকে ছুরিটি নিয়ে নেয়, আর সেই বিড়ালটিকে বারবার আঘাত করতে থাকে, যেন সে ভয়ানক এক সাইকোতে পরিণত হয়ে গিয়েছে। এ ঘটনার পর থেকে তারা তিন বন্ধু আর আগের মতো ইনোসেন্ট থাকে না। তারা যেন এক অন্যরকম মানুষ হয়ে যায়। তাদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এরপর ঘটনা আবারও চলে আসে। বর্তমান সময়ে সুরেন এখানে প্রচণ্ড ভয় পেয়েছিল ইনান। তখন সুরেনের কাছে এসে তার ফোনটি পিক করে কিউমিন তখন জানায় তার নেক্সট টার্গেট হল সুশির দুজন
ফ্রেন্ড কথা শুনে পুলিশ সেই দুজন ফ্রেন্ডকে খুঁজতে শুরু করে। সুরে রিয়ান আবারও সুসির ভিডিওটি দেখে বুঝতে পারে যে তার ব্যাকগ্রাউন্ড আসলে ফেক ছিল। এদিকে পুলিশ সুসের দুজন ফ্রেন্ডকে খুঁজতে একটি বাড়ি চলে আসে, কিন্তু সেখান থেকে তারা জানতে পারে যে কিছুক্ষণ আগে দুজন কিডন্যাপার এসে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। কিডন্যাপার তাদেরকে সেই রুমে নিয়ে যায় যেখানে সুসিকে রাখা হয়েছিল। তারা দুজন সেখানে গিয়ে সুসিকে হাত পা বাঁধা অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা তার হাত পা খুলে দেয়। এরপর সুসির ফোনে তার ডিরেক্টরের একটি কল চলে আসে। ডিরেক্টর তার উপর প্রচুর রেগেছিল, কারণ তার ড্রাগ নেয়ার ভিডিওটি ভাইরাল করে দেওয়া ছিল, যার কারণে এখন পুরো হসপিটালের রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে। এসব শুনে সুসি অনেক বেশি হতাশ হয়ে পড়ে। যেই রেপুটেশনের জন্য সে সারা জীবন এত পরিশ্রম করে এসেছি, আজই তার সেই সমস্ত রেপুটেশনই মাটির সঙ্গে মিশে গিয়েছে। এমন সময় তারা বাইরে থেকে পুলিশের গাড়ির শব্দ শুনতে পায়। তখন তার দুজন বন্ধু সুসির দিকে কোনো নোটিশ না করে এখান থেকে বের হওয়ার জন্য চিৎকার করতে থাকে। এই সুযোগে সুসির রুমে থাকা একটি বন্দুক নিয়ে নিজেকে শুট করে দেয় এবং পুলিশ সেখানে প্রবেশ করার আগে সে মারা যায়। এমন সময় সুরেন সেখানে এসে দেখতে পায় যে সুসি যেই বন্দুকটি দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে, সেই বন্দুকটি মূলত স্ক্রিপ্ট কন্টিনিউস নিয়ে এসেছিল। এমন সময় টেবিলে সে একটি রিউবিক্স কিউবও দেখতে পায়। এসব দেখে সে অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে এবং তার চারপাশে আবারও তিয়ানের ভয়েস শুনতে পায়। তখন সে খুব অদ্ভুত আচরণ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যে কিনা কিউমিনের ট্রিটমেন্ট করেছিল। সুরেন তার কাছে কিউমিনের গত 1 বছরের আচরণ সম্পর্কে জানতে চায়। আর এখানে সবকিছু শুনে সে বুঝতে পারে যে সে নিজেও দিন দিন কিউমিনের মতোই হয়ে যাচ্ছে। সেও তার অতি জীবনের ঘটনা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এদিকে ইয়ানের কাছে তার আচরণ অনেক সন্দেহজনক লাগছিল। এজন্য সে শরিনের কম্পিউটার চেক করে সেখানে সে একটি ভিডিও খুঁজে পায়, যেই ভিডিওতে কিউমিন তাকে আঘাত করে তার বন্ধুকে নিয়ে গিয়েছিল। এখানে ভালোভাবে লক্ষ্য করে সে দেখতে পায় কিউমিন সেদিন তার পকেটে একটি পিকচার রেখে দিয়েছিল, আর পিকচারটি ভালোভাবে দেখার জন্য সে ওই এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করে এবং ফাইনালি সেই ছবিটি পেয়ে যায়। কিন্তু সেই ছবিতে কিউমিন আর সুরেন ছাড়া অন্য যেই ছেলেটি ছিল তাকে ইয়ান চিনতে পারে না। তাই এই ব্যাপারে জানতে সে সুরেনের একটি ক্লাসমেটের কাছে যায়। তার নাম ছিল চুইন তাকে বলে যে ছবিতে থাকা এই ছেলেটির নাম হল দিয়ান। ইয়ান তখন টিয়ানের ব্যাপারে বিস্তারিত জানতে চায়, কিন্তু চুইন তাকে বলে এত বছর আগের ঘটনা তার কিছুই মনে নেই। ইয়ান তখন খোঁজ নিয়ে সুজা তিয়ানের মায়ের কাছে চলে যায় এবং তার ব্যাপারে জানতে চায়। তিয়ানের মা তখন তাকে জানায় যে টিয়ান হাইস্কুলে থাকতেই আত্মহত্যা করেছিল। সে তাকে তিয়ানের রেখে যাওয়া একটি চিঠি দেখায়, যেখানে লেখা ছিল, সরি মা, আমি আর এসব নিতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার মা এখানে আরও জানায় যে তিয়ান দীর্ঘ সময় ধরে অনেক বেশি ডিপ্রেসড ছিল। এ সময় আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন স্কুলে সিনিয়র গ্রুপ তাদের ক্লাসে ভোট চাইতে আসে। তাদের গ্রুপকে সবাই ভয় পাচ্ছিল, এমনকি সুসি নিজেও। শুধুমাত্র টিয়ার তাদের কোনো কেয়ার করছিল না। এজন্য সে যাওয়ার সময় টিয়ানকে শিক্ষা দেওয়ার জন্য সুসিকে অর্ডার করে যায়, কিন্তু সুসি টিয়ানকে মারার মতো সাহস ছিল না, কারণ টিয়ান ছিল অনেক ভালো একজন ফাইটার। জন্য সে তার সমস্ত রাগ কিউমিনের সাথে দেখায়। টিয়ানের সামনে সে কিউমিনকে মারতে আসে। এটা দেখে টিয়ান প্রচণ্ড রেগে গিয়ে সুসির উপর আক্রমণ করে দেয়। সুসির বন্ধুরা তাকে বাঁচাতে এলে টিয়ান তাদেরকেও প্রচণ্ড মারে, কিউমিনের সুরেনও। তারপর ফাইটে জয়েন হয়ে যায়। এতে করে সেখানে বিশাল বড় এক ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে টিয়ান বিল দিয়ে সুসিকে অনবরত মারতেই থাকে। খবর পেয়ে প্রিন্সিপাল তাদের গার্ডিয়ানকে ফোন করে স্কুলে নিয়ে আসে। সবার গার্ডিয়ান সেখানে উপস্থিত হলেও টিয়ানের গার্ডিয়ান সেখানে আসে না।
এই সুযোগে সুশীর বাবা নিজের বেল খুলে টিয়ানকে টিচার আর গার্ডিয়ানদের সামনে প্রচণ্ড মারতে শুরু করে। কিন্তু সেখানে তারকে আটকানোর মতো কেউ থাকেনি, সবাই চুপচাপ বসে সে মজা দেখছিল। এমনকি এরপর প্রিন্সিপাল পানিশমেন্ট দিয়ে তাকে সাসপেন্ডও করে দেয়। এরপর ঘটনা আবারও চলে আসে বর্তমান সময়ে। শোনো, সুশের মৃত্যুর জায়গাতে পাওয়া রুবিক্স কিউব দেখে বুঝতে পারে যে কিউমিনের নেক্সট টার্গেট হল তার স্কুলের সেই সিনিয়র, কারণ তার কাছে সবসময় রুবিক্স কিউব থাকত। সে তখন সেই সিনিয়রকে খুঁজে বের করে। সিনিয়র তাকে দেখেই চিনে ফেলে এবং সে স্টুডেন্টকে বলে, 1 বছর আগে আমার কিউমিনের সাথে কথা হয়েছিল। তখন সে আমায় বলেছিল যে 1 বছর পরকে সে তোমার সাথে দেখা হবে। এরপর আমাদেরকে 1 বছর আগের ঘটনা দেখানো হয়। কিউমিন সিনিয়রের ব্যাপারে সমস্ত ডিটেলস নিয়ে জানতে পারে যে সে এখন মানব সেবার কাজ করছে। সে গরিবদেরকে সাহায্য করে, ডোনেশন করে, আর স্কুল কলেজে হওয়া অন্যায় কাজের প্রতিবাদ জানিয়ে লেখালেখি করে। কিউমিনের তো এসব বিশ্বাস হচ্ছিল না। এজন্য সে নিজেই একজন বুলির ভিকটিম হওয়া প্যারেন্ট সেজে তার সঙ্গে দেখা করে এবং তার সাথে কথা বলে। সে বুঝতে পারে যে আসলে সে এখন অনেক ভালো মানুষ হয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে যখন কিউমিন তার পরিচয় দেয়, তখন সিনিয়র তার সবকিছুর জন্য কিউমিনের কাছে ক্ষমা চায় এবং তার কাছে তার ভুলের প্রায়শ্চিত্তের জন্য একটি সুযোগ চায়। কিউমিন তখন তাকে একটি নোটবুক দেয় যেখানে তাদের স্কুলের সমস্ত বুলিংয়ের ঘটনা লেখা ছিল। সে চাইত সুরিন নিজেই সবকিছু সবার সামনে প্রকাশ করুক, সেই সাথে তাদের বন্ধু তানের মৃত্যুর ঘটনাটাও, কারণ তার মৃত্যুর ব্যাপারে সুরিনই সবথেকে ভালো জানত। এবার বর্তমান সময়ে দেখা যায় সিনিয়র এখানে সুরেনের কাছে তানের মৃত্যুর বিষয়ে জানতে চাই। এতে সে অনেক নার্ভাস হয়ে পড়ে এবং এই বিষয়ে সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে যখন ড্রাইভ করছিল তখন কিউমিন তাকে কল করে টিয়ানের মৃত্যুর ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেওয়ার জন্য বলে, কিন্তু শুনে নিতে রাজি হয় না। সে অনেক উত্তেজিত হয়ে ফোনটি কেটে দেয়। তারপর তার আবারও হ্যালুসিয়েশন শুরু হয়ে যায়। সে তার চারপাশের সমস্ত জায়গাতে টিয়ানকে দেখতে পায়। কোনো মেডিসিনেই তার এই হ্যালুসিয়েশন যাচ্ছিল না। তখন সে গাড়ি থেকে বেরিয়ে তাদের 3 জনের ছবিটি পুড়িয়ে দেয়। এতে তার হ্যালুসিয়েশন কিছুটা থেমে যায়। এদিকে কিউমিন তার নেক্সট টার্গেটের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তার নেক্সট টার্গেট ছিল ক্লাসের সবচাইতে বোকা স্টুডেন্ট চুইন চুরি করা সিডি বিক্রি করে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিত। এরপর একদিন সুসির গ্যাং তাকে টার্গেট করে। তখন সে সুসির সাথে লড়াই করতে পারবে না বলে তার গ্রুপের হয়ে কাজ করতে শুরু করে দেয়। এবার একদিন হঠাৎ করে সে এসে কিউমিনকে একটি থাপ্পড় মারে। কিউমিন কোনো কিছু বলার আগেই কয়েকজন ধরে ফেলে। চুইন তখন সুসির কথা মতো তার ইনভেন্ট করা প্রজেক্ট দিয়ে তাকে ইলেকট্রনিক শক দেয়। এরপর একদিন কিউমিন আর সুরেন ছাদে বসে কথা বলছিল। তখন সেখানে টিয়ানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সুসের গ্যাং সেখানে তাদের উপর চুইনের প্রজেক্টটি অ্যাপ্লাই করতে চায়। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে সবাই মিলে তাদের দুজনকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেখানে টিয়ান চলে আসে এবং সে সবাইকে মারতে মারতে একদম তাদের অবস্থা খারাপ করে দেয়। এরপর থেকে সে যেন পুরো স্কুলের আইকন হয়ে ওঠে। এবার কিছুক্ষণ পরেই টিয়ান তার বাবার মৃত্যুর খবর পায়, আর এই খবর সুসির কাছেও পৌঁছেছে যায়। তো পরের দিন টিয়ান যখন স্কুলে আসে সবাই তখন তাকে তার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সুসি তখন তার কানে কানে কিছু একটা বলে। এ সময় স্পিকারে টিয়ানের বাবার মৃত্যুর খবর সবাইকে দেয়া হয় এবং এজন্য সবার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। এতে তার বাবার মৃত্যুর খবরটি নিয়ে পুরো স্কুল মজা করতে শুরু করে। টিয়ান এতে প্রচণ্ড ভেঙে পড়েছিল, কারণ টিয়ান মূলত তার বাবার ফিউনারেলের জন্য স্কুল থেকে টাকা তুলছিল। এটা নিয়েই সবাই তাকে ছোট করে হাসাহাসি করছে। এরপর সেদিন রাতের বেলায় কিউমিনা সুরেন তার বাড়িতে গেলেই
টিয়ান তাদের সাথে লাস্ট একটি ছবি তোলে এবং তাদেরকে খুব মন খারাপ করে বলে যে সে আর বাঁচতে চায় না, তার প্রতিনিয়ত মরে যেতে ইচ্ছে করে। সেই সাথে সে তাদের দুজনকে আরও বলে, চল আমরা তিনজন একসাথে মারা যাই, কারণ আমাদের জীবনটা অনেক কষ্টের, তাহলে আমাদেরকে আর এই অত্যাচার সহ্য করতে হবে না, আমরা সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাব। তারা দুজন তখন তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলে যে আর কিছুদিন ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু টিয়ান মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে এখন কারো কথায় শুনতে চাইছিল না। এরপর ঘটনা আবারও বর্তমান সময়ে ফিরে আসে। কিউমিন খোঁজ নিয়ে জানতে পারে যে চুইন একটি ডার্ক ওয়েবসাইট এবং গেম প্রডিউসার মেম্বার হিসেবে রয়েছে, আর এসব গেমে খুব অদ্ভুত অদ্ভুত মিশন কমপ্লিট করতে হয়। রাতে এমন একটি মিশন কমপ্লিট করার জন্য চুইন একটি হলরুমে চলে যায়। কিউমিন তখন তাকে ফলো করছিল। কিছুক্ষণ পর চুইন সেই হলে থাকা একটি বৃদ্ধ লোককে কুড়াল দিয়ে আঘাত করে মেরে ফেলে এবং সেটার পিকচার তুলে তার ডার্ক ওয়েবসাইটে সেল করে দেয়। এরপর কিউমিন চুইনের বাড়িতে গিয়ে তার কম্পিউটারের সমস্ত ডাটা নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং তার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট। কিছুক্ষণ পর চুইন বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে তার সমস্ত ডাটা চুরি হয়ে গিয়েছে। এরপর সেই গেমে ঢুকে দেখতে পায় যে কেউ একজন তার আইডি থেকে লাস্ট মিশন পোস্ট করে দিয়েছে। তার মিশনটিতে লেখা ছিল যে যে ব্যক্তি চুইনকে মেরে ফেলতে পারবে সে পুরস্কার হিসাবেই গেমটি কন্ট্রোলে সমস্ত ডাটা পেয়ে যাবে। এটা দেখে চুইন ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বাহির থেকে কেউ একজন জোরে জোরে তার দরজায় নক করতে থাকে। এতে সে আরও ভয় পেয়ে গিয়ে মাটিতে বসে পড়ে। এদিকে সুরিন খবর পেয়ে পুলিশ নিয়ে চুইনের বাড়িতে চলে আসে এবং দেখতে পায় সে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। এরপর যখনই তারা চুইনের কাছে যেতে চায় তখনই কিছু লোক এসে ছুরি নিয়ে তাদেরকে পাগলের মতো আক্রমণ করে। আসলে তারা সবাই মূলত ছিল সেই ডার্ক ওয়েবসাইটের গেমার। ছুরি রাখাতে সুরেন সেন্সলেস হয়ে যায়, আর এই সুযোগে সেখানে একটি গাড়ি এসে চুরিনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আর এদিকে সুরেন যখন অসুস্থ ছিল তখনই লুকিয়ে লুকিয়ে তার হ্যান্ডরাইটিং কালেক্ট করে ফেলে, কারণ তিয়ান তার মাকে বলেছিল যে সেই সুইসাইড নোটের লেখাটি তার ছিল না। এরপর ফরেন্সিক রিপোর্ট থেকে ইয়ান জানতে পারে যে তার ধারণাই সঠিক, লেখাটি মূলত সুরেনেরই ছিল নশে। এই রহস্যের কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে কিউমিন জিয়ার মতো করেই চুইনকে সেন্সলেস করে ফেলে। এরপর তার সমস্ত ড্রেস খুলে তাকে বেঁধে রেখে দেয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে সে নিজের পরিচয় দিয়ে বলে যে তারা যদি তাকে স্কুল লাইফে এতটা টর্চার না করত তাহলে আজ হয়তো তার বন্ধু তিয়ান বেঁচে থাকত। টিয়ানকে এভাবে এত কম বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। এরপর সে রুমের ভেতরে ইলেকট্রিক লাইন ওপেন করে সেখানে পানি ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, ঠিক যেমন করে চুইন স্কুল লাইফে তাদেরকে ইলেকট্রিক শক দিত, তেমন করে কিউমিন নেনচুইনকে আজকে মেরে ফেলে। এরপর দেখা যায় ইয়ান একাই কিউমিনের পুরনো বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য যায়। সেখানে গিয়ে সে তার পুরো প্রতিশোধের প্ল্যান দেখতে পায়। তার সাথে একটি ডায়েরিও রাখা ছিল। ইয়ান দেখতে পায় সেই ডায়েরিতে কিউমিনের স্কুল লাইফের সমস্ত ঘটনা লেখা রয়েছে, আর সেখানে টিয়ানের মৃত্যুর আসল ঘটনাটাও ছিল কিউমিনে সুরেনের সাথে লাস্ট পিকচার তোলার পর। টিয়ান তার বাবার রুমে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার বাবার কিছু জিনিস দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ভাবতে থাকে যদি এখন সেও মারা যায় তবে তার মা একা হয়ে যাবে। তার মায়ের দিকে তাকিয়ে সে আত্মহত্যা করার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় এবং সে আবারও নতুন করে বাঁচার তার স্বপ্ন দেখে। এরপর সে সুরেনের বাড়িতে গিয়েই সমস্ত কিছু খুলে বলে, আর আবারও স্কুলের সবার অ্যাটেনশন পাওয়ার জন্য সে একটি পরিকল্পনার কথা সুরেনকে জানায়। সে বলে, স্কুলে অ্যাসেম্বলির টাইমে আমি ছাদে উঠে লাফ দেওয়ার জন্য দাঁড়াব, ঠিক সেই সময় তুই সবার সামনে চিৎকার করে আমাকে আটকাবি এবং দ্রুত ছাদে এসে আমাকে পেছন থেকে ধরে ফেলবি।
আমি আসলে এটা করে সবাইকে বুঝিয়ে দিতে চাই যে আমি আসলে কতটা ডিপ্রেসড, যাতে স্কুক্রিপ্ট কন্টিনিউস না করে। কিন্তু টিয়ানের কোনো আইডিয়াই ছিল না যে সুরেন আসলে মনে মনে কি ভাবছে। এবার পরের দিন প্ল্যান অনুযায়ী টিয়ান ছাদের কর্নারে দাঁড়িয়ে পড়ে। আর যখনই সবার অটেনশন তার দিকে চলে যায়, তারপরই কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর কিউমিন যখন ছাদে পৌঁছে যায়, তখন সেখানে সে শুধুমাত্র সুরেনকেই দেখতে পায়। এই লেখাটি পড়ে ইয়ান একদম চমকে ওঠে, আর সে বুঝতে পারে যে ইয়ানি তাহলে পিয়ানকে মেরে ফেলেছে। তবে এগুলো সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। এবার পরের দিন একটি প্রেস মিটিং কিউমিন নিজে পুলিশ স্টেশনে এসে সমস্ত দোষ স্বীকার করে নেয়। এমন সময় সুরেন দ্রুত এসে তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায় এবং সমস্ত রেকর্ডিং ডিভাইস বন্ধ করে জানতে চায় যে কিউমিন আসলে কি চাইছে। কিউমিন তখন সুরেনকে সেদিন রাতে পুরো ঘটনা খুলে বলে। টিয়ান সেদিন প্রথমে তার প্ল্যান শেয়ার করার জন্য কিউমিনের কাছে এসেছিল, কিন্তু কিউমিন ভীতু হয়ে সে তাকে এসব কিছু না বলে তার কাছ থেকে 3 জনের পিকচার নিয়ে নেয়। এরপর টিয়ান তাকে একটি বল দিয়ে সোজা সুরেনের কাছে চলে যায়। কিউমিন তখন তাকে ফলো করছিল। সুরেনের সাথে কথা বলে টিয়ানের বেসমেন্টে যায় এবং একটি সুইসাইড নোট লিখে সেখানে রেখে দেয়। এবার পরের দিন টিয়ান যখন ছাদের কর্নারে গিয়ে দাঁড়ায়, তখন সুরেন নিজেই তাকে ধাক্কা দেয়। আর এই সবকিছু কিউমিন নিজের চোখেই দেখেছিল। এসব শুনে সুরেন একদম নার্ভাস হয়ে পড়ে এবং পুলিশকে অন্য ভিকটিম খুঁজতে যাওয়ার কথা বলে কিউমিনকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আসলে তার প্ল্যান ছিল কিউমিনকে মেরে ফেলা, আর সুরেন আসলে টিয়ানকে নিজের জেলাসের জন্য মেরে ফেলেছিল, কারণ টিয়ান তাদের মধ্যে ছিল সবচাইতে বেশি সে শক্তিশালী, আর তাকে স্কুলে সবাই ভয় করত। এজন্য সুরেন তার উপর খুবই জেলাস ছিল। এদিকে কিউমিন আগে থেকেই তার বসকে ইনফর্ম করে রেখেছিল। তো প্ল্যান অনুযায়ী সুরিন কিউমিন কে নিয়ে গাড়িসহ গভীর পানির মধ্যে চলে যায় এবং সে গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু কিউমিন হ্যান্ডকাপ পরেছিল বলে বের হতে পারে না। তবে কিছুক্ষণ পর তার বস এসে তাকে ঠিকই বাঁচিয়ে নেয়। এরপর কিউমিন সে প্রিন্সিপালকে কিডন্যাপ করে স্কুলে নিয়ে যায় এবং তার ফোন থেকে তার সমস্ত ক্লাসমেটদেরকে সেখানে আসার জন্য ইনফর্ম করে। এ সময় সেখানে সুরেন চলে এলে কিউমিনের সাথে তার ফাইট শুরু হয়ে যায়। কিউমিন এখানে সুরেনকে টিয়ানের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় এবং সবকিছুর জন্য তাকে ব্লেম করতে থাকে। আর ফাইট করতে করতে তারা একদম ছাদে পৌঁছে যায়। ততক্ষণে অন্য সব স্টুডেন্টও সেখানে চলে এসেছিল। হাসিনা বছর আগের মতোই তারা শুধু এখানে দাঁড়িয়ে মজা দেখছিল। কিউমিন এখানে তাদেরকে সমস্ত সত্যটা জানিয়ে দিচ্ছিল। এমন সময় সুরেন এসে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিউমিন তখন তাকে নিজের হ্যান্ডকাপের সাথে আটকে ফেলে আর বলে, এখনই সময়, আমরা দুজন মিলে এখন তিয়ানের স্বপ্ন পূরণ করব। এ কথা বলে তারা দুজনেই রেলিংয়ের উপরে তাকায় এবং দেখতে পায় তাদের বন্ধু তিয়ান সেখানে দাঁড়িয়ে আছে। মূলত এটা তাদের হ্যালুসিয়েশন ছিল। তবে এখানে সঙ্গে সঙ্গে কিউমিন ছাদ থেকে লাফ দেয়, কিন্তু সুরেন ছাদে দাঁড়িয়ে থাকায় কিউমিন হ্যান্ডকাপের জন্য সেখানে ঝুলে থাকে। ঠিক আগের মতোই নিচে দাঁড়িয়ে সমস্ত স্টুডেন্টরা এসব দেখেই যাচ্ছিল। তবে এমন সময় সেখানে ইয়ান চলে আসে, কিন্তু এখানে কিউমিন যেন পুরোপুরি একদম বদলে যায়। এতগুলো বছর পর যেন সে নিজের ভুল বুঝতে পারে, আর কিউমিনের চোখের দিকে তাকিয়ে সে আর এখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করে না। সেও তার বন্ধু কিউমিনের সাথে ছাদ থেকে লাফ দেয়। ইয়ান চেষ্টা করেও তাদেরকে আর বাঁচাতে পারে না। সে এখানে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, আর এভাবেই সবশেষে তিয়ানের সে অপূর্ণ ইচ্ছে পূর্ণ হয়ে যায়। আর শেষ পর্যন্ত 3 বন্ধুর জীবনের বিনিময়ে তাদের বন্ধুত্বের পূর্ণতা পায়। নিয়তি হয়তো আবারও কোনোদিন তাদের 3 বন্ধুকে একসাথে থাকার সুযোগ করে দেবে, যেখানে থাকবে না কোনো মানসিক নির্যাতন, ধনী দরিদ্রের তফাত। চারিপাশ মুখরিত হয়ে যাবে তাদের হাসিতে। খুব সুন্দরভাবে কাটবে তাদের পুরো জীবন।